জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের রোষানলে সোমবারের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা থেকে সরে এসেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটি। শহীদ মিনারে শহীদ শিক্ষক নেতা খায়রুল নাহার লিপি বলেন, সচিবালয়ে মন্ত্রণালয়ের অনুরোধে সোমবার কর্মবিরতি থেকে সরে আসার জন্য একমত হলেও শিক্ষকরা এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার জানিয়েছেন। তাই সব দিক বিবেচনা করে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে সোমবার কর্মবিরতি বহাল থাকবে। তবে তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে রোববার সন্ধ্যা 6:30টায় শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আবুল কাশেম, শামসুদ্দিন মাসুদ, মাহবুবুর রহমান সহ 9 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠকে অংশ নেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের, মোহাম্মদ মাসুদ রানা সহ 2 ঊর্ধ্বতন কর্মকর্তা। মূলত 3 দাবিতে শনিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবিগুলো হলো 10ম গ্রেডে বেতন ভাতা, চাকরির 10ম এবং 16তম বছরে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় আলোচনা করি এবং আমাদের সকলের কিন্তু অভিব্যক্তি একই, যে আমাদের দীর্ঘদিনের বঞ্চনা, আমরা দীর্ঘদিনের না পাওয়া, আমাদের গ্রেডের সমস্যা, আর্থিক সমস্যা, আমাদের পদোন্নতি নেই, তারা অকপটে স্বীকার করেছেন। শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নন এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাঠিচার্জে কয়েকজন শিক্ষক আহত হন। নন এমপিও শিক্ষকরা জানান, বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শিক্ষকদের দাবি, স্বীকৃতপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে। শিক্ষকদের এমপিও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান শিক্ষকরা। পরে তারা আবারও প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। গত 2 নভেম্বর থেকে এমপিওর দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। দেশে যত সংকট তার সবই তৈরি করা, সবই নাটক। মানুষ এত কিছু বোঝে না, তারা ভোট দিয়ে শান্তি চায়। ঠাকুরগাঁয়ে 3 দিনের সাংগঠনিক সফরের প্রথম দিনে সদর উপজেলার জগন্নাথপুরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, বিএনপি সবসময় কথায় ও কাজে মিল রেখে চলার নীতিতে বিশ্বাস করে। হাসিনা পালিয়ে গিয়ে অসহায় অবস্থায় রেখে গেছে তার কর্মী সমর্থকদের। বিএনপি সে রাজনীতি করে না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে ধান চাল সহ নিত্যপণ্য কৃষকরা যেন ন্যায্য দাম পায়, বিএনপি সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে। দেয়া হবে ফ্যামিলি কার্ডও। এ সময় জনগণকে ধানের শীষে ভোট দিয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এই সাংগঠনিক সফরে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আজকে যত সংকট দেখতেছেন, এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ঘটনা হচ্ছে, দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, বেগম খালেদা জিয়ার দল বিএনপি। আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটাই উৎপাদন করবে, তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই।
রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে কিংবা নিজস্ব ভাবনা অন্যের ওপর চাপিয়ে দিয়ে ঐক্যমত্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে ডিআরইউতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দায়িত্ব পেলে দ্রুত জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুতি নিচ্ছে জানিয়ে আমির খসরু বলেন, নির্বাচনের জন্য থমকে আছে অর্থনৈতিক সামাজিক নানান কর্মকাণ্ড। সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই, কোনো অপশন নেই। সুতরাং আমাকে সংবিধান মানতে হবে। হ্যাঁ, শুধু তাই নয়, গণভোট সবসময় হয় যেটা আপনি জনগণের মতামত দিয়ে সংসদে পাশ করবেন, অথবা সংসদে কিছু পাশ করবেন, জনগণের মতামত নেন নাই, ওটা পাশ করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে না। মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। আপনার দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত। কেন স্থগিত হলে আমরা নির্বাচনের পরে হবে, সেটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করবো। গ্রাম অঞ্চলে ধর্মীয় তালিমের নামে জামায়াত ভোটের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনে মোনাফেকের ভূমিকায় থাকবে জামায়াত, তাই জাতীয়তাবাদী সবাইকে সতর্ক থাকতে হবে। এবার যে নির্বাচন হবে, এই নির্বাচনের যে যুদ্ধ, ওই নির্বাচনের যুদ্ধ কিন্তু 8-10টা নির্বাচনের যুদ্ধের মতো না। আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি, আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে, আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে। কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি, যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে, আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে লোকচক্ষু দেখাচ্ছে। যতবারই দেশ হুমকির মুখে পড়েছে বা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হয়েছে, ততবারই বিএনপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 19 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রোববার বিকেলে সাভার পৌরসভা থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল বের করা হয়। এতে স্থানীয় বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে তারাপুর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিনা দোষে 6 বছরের বেশি সময় কারাভোগ করলেও ফ্যাসিস্ট সরকারের কাছে নতি স্বীকার করেননি। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ময়মনসিংহ ও কুমিল্লায় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ময়মনসিংহে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির প্রার্থী ইকবাল হোসাইন ও মনোনীত বঞ্চিত বিএনপি প্রার্থী মোহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মনোনয়ন পাওয়ার পর মোটর শোভাযাত্রা নিয়ে এলাকায় যান এম ইকবাল হোসাইন। এ সময় গৌরীপুর কলেজ মাঠে সমাবেশ ডাকেন তারা। আর গৌরীপুর মধ্য বাজারে সমাবেশ ডাকে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তায়েবুর রহমানের লোকজন। এ সময় দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এতে আহত হয় অন্তত 10 জন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় ছাত্রদল নেতা তানজিল আহমেদ আবিদের। এদিকে কুমিল্লা 9 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় যান গণসংযোগ করতে।
এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকদের ওপর। দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। এতে সামিরা আজিম দৌলা ও বিএনপির নেতা আব্দুর রহমান বাদল সহ অন্তত 15 জন আহত হন। এছাড়া গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ ও গাইবান্ধা 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা দেখা দেয়। সাগাটায় মধ্যরাত পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। মহিলাদের মিছিল না নিয়ে সে আসছে, এমএমসিও আসছে, ঢিল মারছে, ইট পাটকেল মারছে, রেল লাইনের পাথর মারছে আমাদের দিকে। আমরা কিন্তু পাটবাজারের মোড়ে ছিলাম, অন্যদিকে যাইনি, ওদের জায়গায় আমরা যাইনি, ওখান থেকে ঢিল আসছে। ওই ঢিল খেতে খেতে একসময় এরা ধাওয়া করছে, ধাওয়া করার পরে তারা ভেঙে গেছে। আমি যখন ঢুকি ওই সময় তারা আবার আসছে। একটা ছেলে মারা গেছে, দুইটা ছেলে খুব সিরিয়াসলি আহত। এইখানে সংখ্যা থাকবে না। মারমার করে কয়েকটা পোলাপানি আসলো, মানে সামনে আছে 8-10টা পোলাপান, পিছনে আছে ধরেন মিনিমাম 20-30টা বা 50টার কাছাকাছি। এদের কারো হাত খালি নেই, সবাই হাতের মধ্যেই মোটামুটি লাঠি ছোটা দেশীয় অস্ত্র। সে সামিরা আজিম দৌলাকে রক্তাক্ত করে নাই, আমাদের লাকসাম মানারগঞ্জ মানুষের রক্ত দিয়ে তারা খেলছে। তারা অতর্কিতভাবে আওয়ামী লীগদেরকে নিয়ে হামলা করেছে আমাদের নেত্রীর। আপনারা জানেন, একদম ওপেন ভিডিও ফুটেজ আছে। কারা করেছে, কার উপর করেছে, এটা সবাই জানে। এখানে কারো মিথ্যে কোনো বক্তব্যের কোনো কাজ নাই। উনি আমাদের মদনগঞ্জের সবচেয়ে এই লাকসাম মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা কর্নেল আজিমের যোগ্য উত্তরসূরি। দ্বিতীয় হচ্ছে উনি একজন মহিলা। এটাতে কারা আক্রমণ করেছে, কেন করেছে, আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, অনেকটা জানতে পেরেছি, অনেক চেষ্টা করছি। পাশাপাশি অবশ্যই আমরা এটার সঠিক তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন জেলায় বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে দলটির কর্মী সমর্থকদের একাংশ। এতে অংশ নেয় শত শত নেতাকর্মী। অনেক এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। কক্সবাজার 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে নেমে আসেন দলের আরেক নেতা মোহাম্মদ আবদুল্লার হাজারো কর্মী সমর্থক। এ সময় টেকনাফ সড়কে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। চাঁদপুর 4 আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের দলীয় মনোনয়নের দাবিতে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ সমাবেশে 4 আসনের মনোনয়ন পুনরায় বিবেচনা করার দাবি জানান তারা। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনেও। সেখানেও ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে আধা ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সমর্থকেরা। যতদিন এই উইকেটের আসনটা রদ বদল না করছে ততদিন আমরা রাস্তায় থাকবো। আমাদের আব্দুল্লাহ ভাই 16-17 বছর মাঠ ছাড়ি চাই নাই। যে কক্সবাজার জেলার সভাপতি শাহজাহান চৌধুরী কোথায় মামলা খাইছেন, তিনি একজন আওয়ামী লীগের দালাল। তবে এটা আমরা মেনে নিতে পারছি না। যারা 17 বছর ধরে এই গর্তের মধ্যে লুকিয়েছিল, হঠাৎ করে তারা এসে দেশের মধ্যে হঠাৎ করে ঢুকাই দিবে, হাত বাড়াই দিবে, সেটা আমরা মেনে নিতে পারছি না। হাসিনা বিরোধী আন্দোলনে তার কোনো সম্পৃক্ততা ছিল না। উনি একটা মামলা খায়নি। উনি সরকারের সাথে আঘাত করার কারণে উনি 1 ঘন্টার জন্য কারাবরণ করে নাই। গত 17 বছরের আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাকে যতক্ষণ পর্যন্ত মনোনয়ন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ফরিদগঞ্জের রাজপথে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলছে। নির্বাচন করবেন নিশ্চিত, তবে কোন আসন থেকে ভোটে দাঁড়াবেন তা এখনো নির্দিষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। রোববার বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে এসে ভোটার হওয়ার আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির সাথে সমঝোতার মাধ্যমেই ঢাকা 10 আসনের ভোটার হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সাথে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। কুমিল্লার ভোটার হলে ভোট নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে এমন যুক্তিতে ঢাকা 10 আসনের ভোটার হবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। উপদেষ্টার পদ থেকে কবে নাগাদ পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান তিনি।
অন্যদিকে সম্প্রতি নারী ক্রিকেটারকে হয়রানির বিষয়ে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্ক হবে কর্তৃপক্ষ। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। আর নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। বিএনপি দুটি আসনের প্রলোভন দেখিয়ে এনসিপিকে বশে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী নির্বাচনে বিএনপির ব্যাজ পরে ভোটাররা শাপলা কলি বেছে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি বলেন, সংস্কার বিরোধী অবস্থানের কারণে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। এদিকে সরকার যে ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছিল তা ভুলে যেতে বসেছে বলেও অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার না হলে এই সরকারের এক্সিট কিভাবে হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মনে করেন তিনি। এছাড়া রাজনৈতিক দলের দিকে সংস্কারের আলাপ ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সভা শেষে এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সরকার আসলে তাদের যে কর্তব্য, যে ম্যান্ডেটের ভিত্তিতে তারা ক্ষমতাপ্রাপ্ত হলেন, যে তারা সংস্কার বাস্তবায়ন করবেন এবং সংস্কার বাস্তবায়ন করবেন জন্যই এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই দায়িত্বের জায়গাটা সরকার হয়তো ভুলে বসেছে। তারা কিভাবে নির্বাচন দিয়ে নিজেরা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন সেই ধরনের একটা পথ খোঁজার চেষ্টায় তারা রয়েছেন। আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি। তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ, এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদেরকে 2টা আসন দিয়ে কিনে ফেলবেন? 90 যারা আন্দোলন করেছিল, কাউকে হলে ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে, কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে, কাউকে হলে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। আপনি 2টা আসন দিয়ে 3টা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন? এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না। 134 ঘন্টা পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। রোববার সন্ধ্যায় তারেক রহমানকে দেখতে আসেন বিএনপির এই নেতা। সালাউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙেন তিনি। পরে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় পরবর্তী আপিলে নির্বাচন কমিশনকে আমজনতা পার্টির প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। উপজেলা অফিসগুলো তদন্ত করছে যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা, জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা তাদেরকে হয়রানির শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধহয় ন্যায় বিচার করা হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। রোববার ইসির জনসংযোগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সকাল ও বিকেল 2 বেলায় সংলাপ হবে। তবে কোন দলের সঙ্গে কখন বসা হবে সেটি এখনও নির্ধারিত হয়নি। এরই মধ্যে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ করেছে ইসি। এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর আয়োজন চলছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে কমিশনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকার ঝুঁকি বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোন ভাগ করে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এরই মধ্যে জুলাই সনদ অনুযায়ী গণভোট করতে গেলে পরিকল্পনা ও প্রস্তুতিতে পরিবর্তন আনতে হবে বলেও জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতামত, সুপারিশ ও প্রস্তাব কার্যপত্রে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 9 নভেম্বর ইসির নির্বাচন পরিচালনা অধিশাখা থেকে এ বিষয়ে জানানো হয়। এর আগে 20 অক্টোবরের ইসির সাথে সংশ্লিষ্টদের এই বৈঠকে নির্বাচনের দায়িত্ব পালনের লক্ষ্যে বাহিনীগুলোকে নিরাপত্তা বিষয়ে জানানো হয়েছে। এছাড়া গোয়েন্দা তথ্যসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়মিত সংগ্রহ সহ কমিশনকে অবগত ও নির্বাচনের আগে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। সক্ষমতা ও উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যম ও নির্বাচনে এআই এর ব্যবহারের বিষয়ে আগাম প্রস্তুতি গ্রহণেরও বিশেষভাবে তৎপর থাকার কথা বলা হয়েছে। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপটি 16 তারিখের পরিবর্তে 18 নভেম্বর চালুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও ঘোষণা করা হবে বলে জানান তিনি। রোববার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। দলের নিবন্ধনের দাবিতে অনশন চালিয়ে যাওয়া আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান প্রসঙ্গে ইসি সচিব দলটির আবারও কমিশনে আপিল করার পরামর্শ দেন। অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি, কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি, তো সেটা বিবেচনা করে দেখা গেল যে এটা আমাদের 18 তারিখ করলে জিনিসটা ভালো হয়। আর এর সাথে আরো একটা জিনিস আছে যে 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নই। ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা, সংশোধন, পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি, সেটাই আর কি আমার বক্তব্য। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার সকালে রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন অবিলম্বে করার কোনো ইস্যু নেই বলেও মনে করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে যা করা দরকার তাই করা হবে। আইন উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন কথা বলে রাজনৈতিক দলগুলো একে অপরে এবং উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করছে। তাদের কথায় কিছুটা সত্যতা যদি থাকে তাহলে জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আমাদের এখানে 16-17 বছর যাওয়া ইলেকশন হয় না, তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে। তো আমি নিজে বিশ্বাস করি যে আমাদের অনেক মানুষ আছে যাদের 32, 33, 34 বছর হয়ে গেছে, জীবন একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই। দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কি হবে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথায় রাখছি না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আর IMF এর ঋণ মিলছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে বলেন, রাজনৈতিক সরকার অর্থ ব্যবস্থার সংস্কারগুলো কতটা ধারণ করে সেই বিবেচনা করেই ঋণের 2 কিস্তি একসঙ্গে দেবে বৈশ্বিক ঋণ বিতরণকারী সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে না, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সরকার। কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু এটা ধারণ করে।
ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইএমএফের পর্যালোচনামূলক প্রতিবেদনে প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রোববার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে মূল্য সংযোজন, কর হ্রাস, ব্যাংকিং খাতে সংস্কার ও সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। আইএমএফের প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতির অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাসজিও এবং বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যা মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার। সকালে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি। গেল 22 অক্টোবর ট্রাইব্যুনাল 1-এ গুমের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন এম সারওয়ার। তবে অভিযুক্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অতীতে নিজেই গুমের অভিযোগ করেছিলেন এমন কারণ দেখিয়ে 24 অক্টোবর এই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। আজ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে এই তথ্য জানান এই আইনজীবী। পরবর্তী প্রেক্ষাপটে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তা নতুনভাবে ওকালতনামা জমা দেবেন বলেও জানিয়েছেন এম সারওয়ার। আমরা এখনো জানি না তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, এখনো কিন্তু সেই কাগজ আমরা দেখি নাই। এটা ডিফেন্স টিম এখন দেখবে। তো আমাদের ব্যক্তিগত নলেজে আমাদের মনে হয়েছে যে এই 3 জন দে হ্যাভ ভেরি স্ট্রং ডিফেন্স কেস এবং কোনো মানুষকে গিলটি বলা যাবে না আদালত কর্তৃক গিলটি ঘোষিত আগ পর্যন্ত। সো সেই জন্য আমি ভেবেছিলাম যে এই 3 জনের ডিফেন্স লয়ার আমি কন্ডাক্ট করব, কিন্তু এখন এই একজনের নাম থাকাতে আমি আর তাদের ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে হত্যা মামলায় 12 নভেম্বর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে দিয়ে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। এছাড়া 13 নভেম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার একটি মামলার রায় ঘোষণার দিন ধার্য হবে। একে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। চাংখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার 3 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা শেষ হয়েছে এবং এ মাসের 12 তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে। আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে। আমরা আশা করছি যে 12 তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে পারব। আজকে পর্যন্ত এই মামলায় 24 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা প্রদান করেছিলেন ছাত্র জনতার উপরে গুলিবর্ষণের, তারই ফলশ্রুতিতে 5 তারিখে চাংখারপুর এলাকায় লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী গুলিবর্ষণ করে। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে 9,283 কোটি টাকা সুদে আসলে যা 10,479 কোটি টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম ও তার স্ত্রী সহ মোট 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক, যা দুদকের ইতিহাসে মানি লন্ডারিংয়ের সর্ববৃহৎ মামলা। রোববার দুদক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ। বলেন, এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিল মিলস ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড কর্তৃক ঋণের নামে মোহাম্মদ সাইফুল আলম এসব টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচার করেছেন। এই টাকা সরাতে ইসলামী ব্যাংকের ব্যাংকিং সফটওয়্যারের প্রভাব খাটিয়ে
প্রবেশ করে জালিয়াতি চক্র, যার পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকের মতো একটি ভালো ব্যাংক নানান সমস্যায় পড়ে বলেও জানানো হয়। ৯,২৮৩ কোটি টাকা, যা বর্তমানে 10,479 কোটি টাকা আত্মসাৎ ও পরবর্তীতে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ ৬৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বন্দরের বর্ধিত ট্যারিফের বিরুদ্ধে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির পক্ষে ক্যাপ্টেন আব্দুল কাদের মহিউদ্দিনের এক আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আবেদনে বলা হয়, বর্ধিত ট্যারিফ দেশের স্বার্থবিরোধী এবং আইন অনুযায়ী ৩ মাস সময় না দিয়ে কার্যকর করা বেআইনি। গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫২টি সেবা খাতে গড়ে ৪১% পর্যন্ত মাশুল বাড়িয়ে আদায় শুরু করে। এর আগে ১৪ সেপ্টেম্বর বর্ধিত মাশুল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও ব্যবসায়ীদের তীব্র সমালোচনার মুখে ১ মাসের জন্য তা স্থগিত করা হয়েছিল। মাশুল বৃদ্ধির প্রতিবাদে বন্দর ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্যিক সংগঠন ধর্মঘট, বিক্ষোভ ও সমাবেশ সহ নানান কর্মসূচি পালন করেছে। এবারে মাশুল না বাড়িয়ে সবার সাথে আলোচনা করে যৌক্তিক মাশুল নির্ধারণে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় চট্টগ্রাম পোর্ট ইউজার ফোরাম। এর প্রেক্ষাপটে আগামী সোমবার বন্দর ভবনে সব সংগঠনের সঙ্গে বৈঠক করবেন নৌ পরিবহন উপদেষ্টা। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলে অভিযান চালিয়ে কাকন বাহিনী সহ মোট ১২টি বাহিনীর ৫৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। বিকেলে রাজশাহীতে নিজ কার্যালয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত নাটোর, রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর, ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর চরে অভিযান চালানো হয়। এ সময় কাকন বাহিনী সহ ১২টি বাহিনীর ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে উদ্ধার করা হয় ৫টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র। সম্প্রতি কাকন বাহিনীর বিরুদ্ধে মানুষ হত্যা, চরের বালু, ফসল লুট, অপহরণ ও চাঁদাবাজি সহ নানান ধরনের অপরাধের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ এই টিমের অভিযানে ১২০০ সদস্য অংশ নেন। ৩ জেলায় আমরা ৫৮ জনকে গ্রেপ্তার করেছি, উদ্ধার করেছি। আমরা অস্ত্র উদ্ধার করেছি 10টি, গুলি 4টি, খোসা 2টি, হাসুয়া 24টি, তার ড্যাগার হলো 6টি, সোরা হলো 2টি, চাকু হলো 8টি, রামদা 3টি, চাইনিজ কুড়াল 2টি, ফেন্সিডিল 20 বোতল, ইয়াবা 50 পিস, গাঁজা 800 গ্রাম, মোটরসাইকেল 5টা, লোহার পাইপ 1টি, টিউব অয়েল 1টি। বগুড়ায় গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ছাত্র জনতা সমাবেশের মধ্যে দিয়ে শুরু হলো মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রাজনৈতিক পথ চলা। মীর স্নিগ্ধ জুলাই শহীদ মীর মুগ্ধর যমজ ভাই। রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপির নেতা মীর স্নিগ্ধ। ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিএনপির যোগ দেওয়ার পর এটি ছিল তার প্রথম রাজনৈতিক সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাবা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের কর্মী ছিলেন। তিনি আমাদের আপোষহীন আদর্শে বড় করেছেন। তাই ভাইয়ের মৃত্যুর পর বিভিন্ন হুমকি ও হয়রানির পরেও স্বৈরাচারের সঙ্গে আপোষ করিনি। পরে স্লোগানে ভোট চেয়ে শেষ করেন প্রধান অতিথির বক্তব্য। এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 40তম দিনে গড়ালো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী চলমান সরকারি শাটডাউন। এভিয়েশন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়াম জানায়, গত 3 দিনে যুক্তরাষ্ট্র বাতিল করেছে 1700টির বেশি ফ্লাইট।
ইতিহাসের দীর্ঘতম এই শাটডাউন এড়াতে শনিবার ছুটির দিনে জরুরি সভা ডেকেও সমাধানে আসতে পারেনি রিপাবলিকান ডেমোক্রেট সিনেটরা। রোববার বর্ধিত এই সভা চালিয়ে যেতে চান তারা, যা মার্কিন ইতিহাসে বিরল। সিনেট মেজরিটি লিডার জন থুন বলেছেন, সরকার আবারও সচল না হওয়া পর্যন্ত সিনেটের বৈঠক অব্যাহত থাকবে। অচলাবস্থা কাটাতে সিনেটের ফিলিবাস্টার প্রক্রিয়া বাদ দেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিনেটের নিয়ম অনুযায়ী যে কোনো আইন বা প্রস্তাব পাশে 100 জন সিনেট সদস্যর মধ্যে 60 জনের ভোট প্রয়োজন হয়। এই নিয়ম এড়াতে না পারলে শাটডাউন আরও দীর্ঘ হবে বলে মত তার। কর্মী সংকটে এরই মধ্যে শুক্রবার থেকে অভ্যন্তরীণ বিমান পরিষেবা 4% কমিয়ে এনেছে অ্যাভিয়েশন বিভাগ। কালমেঘের ক্ষতি কাটিয়ে উঠতেই আবারও শক্তিশালী টাইফুনের কবলে ফিলিপিন্স। দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে 185 কিলোমিটার বেগে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওং। এতে এখন পর্যন্ত অন্তত 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ফিলিপিন্সের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন ফাং-ওং। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক মানুষ। ঝড়টি আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লাখো মানুষকে। চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানা 21তম ঝড় এটি। এদিকে কালমেঘের কারণে সৃষ্ট বন্যায় এখনও ফিলিপিন্সে নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। দুর্যোগটিতে প্রাণহানির সংখ্যা অন্তত শতাধিক। মালয়েশিয়া থাইল্যান্ড উপকূলে প্রায় 90 জন অভিবাসী নিয়ে ডুবে গেছে একটি নৌকা। এই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। জীবিত উদ্ধার করা হয়েছে 10 জনকে, যাদের মধ্যে একজন বাংলাদেশি, 3 জন মিয়ানমারের ও 3 জন রোহিঙ্গা রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে 90 যাত্রী নিয়ে দেশটির তারুতাও দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুয়ালালামপুর। প্রায় 200 অভিবাসী নিয়ে আরও 2টি নৌকা একই সঙ্গে যাত্রা করেছে। তাদের অবস্থান এখনও জানা যায়নি। ভাগ্য বদলানোর আশায় মিয়ানমার ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে থাকা নির্যাতিত রোহিঙ্গারা এই পথে অবৈধভাবে হরহামেশাই মালয়েশিয়ায় পাড়ি জমান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিরক্ষা বিভাগের প্রধানের পদ অন্তর্ভুক্ত করে সংবিধানের নতুন সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান। সংশোধন চূড়ান্ত হলে 3 বাহিনীর নেতৃত্বে চলে যাবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কাছে। দেশটির বিচার বিভাগ ও সামরিক কাঠামোর বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে 27তম সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করেছে সরকার। খসড়া সংবিধানের 243 অনুচ্ছেদে সংশোধন আনার প্রস্তাব করা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনীতে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি পদ বিলুপ্ত করে আনা হয়েছে নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সেস। এছাড়া ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিট এসব সম্মানসূচক উপাধিকে আজীবন মর্যাদা দেওয়ার বিধান রাখা হচ্ছে। আর এই উপাধি বাতিলের ক্ষমতা থাকবে শুধু সংসদের হাতে। বিশ্বের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার একদিন পরেই যুক্তরাষ্ট্র সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। তাদের এই বৈঠকে মার্কিন নেতৃত্বাধীন জোটে সিরিয়ার অংশগ্রহণের বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরিয়ান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে গেলেন, তাই একে ঐতিহাসিক সফর বলছেন বিশ্লেষকরা। এর আগে সৌদি আরবের রিয়াদে প্রেসিডেন্ট শারার সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ট্রাম্প। এবারে খেলার খবর। দেশের তৃণমূল ক্রিকেটকে এক সুতায় গাঁথতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। প্রথম দিন সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানালেন, ভবিষ্যতে এনসিএল, বিসিএল পর্যায়ে খেলোয়াড় বাছাই বিভাগীয় পর্যায় থেকে করবে বিসিবি। 12 মাস ক্রিকেট চালু রাখতে নিজস্ব কিছু মাঠ পেতে আবেদন করবে বোর্ড। আমরা প্রথম থেকে বলে আসছিলাম ক্রিকেট ডিসেন্ট্রালাইজ
করব বা কীভাবে করা যায়। তো সেটার যে প্রথম স্টেপ ছিল সেটা হচ্ছে আমাদের ট্রিপল সেঞ্চুরি যে চার্টারটা আছে সেটা দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম এবং আমরা জানার চেষ্টা করলাম যে এই কাজটা করার জন্য আমাদের সবথেকে বড় স্টেক হোল্ডার কারা, এবং আমরা জেনেছি এবং বুঝতে পেরেছি যে উপজেলা থেকে শুরু করে জেলা থেকে বিভাগ যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত, এই সম্পৃক্ততায় আমরা 4 জন ক্রীড়া স্পোর্টস ব্যক্তিত্বকে আমরা বেছে নিয়েছি। অনেক জেলা আছে মিনিমাম 7 বছর থেকে 20 বছর খেলা হয় না, সেখানে কোনো মাঠ নেই, সেখানে কোনো আর অন্য স্পোর্টসের সাথে ক্যালেন্ডারে কনফ্লিক্ট হচ্ছে, কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল না। তো এই সবগুলো আমরা অ্যাড্রেস করে কিভাবে একটা জেলা, একটা উপজেলা, একটা জেলা, একটা বিভাগ কিভাবে স্বাবলম্বী হতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সিলেট শহর 150 বছরের পুরনো। বছরের শেষ টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগে নগরীর প্রাণকেন্দ্র গ্রিন ব্রিজ এলাকায় করা হলো ট্রফি উন্মোচন। ট্রফি নিয়ে ফটো সেশনের পর দুদলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ড্রু বালবির্নি সেলফি তুলে আবদার রেখেছেন দর্শকদেরও। 11 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড টেস্ট সিরিজই চলতি বছর সাদা পোশাককে বাংলাদেশের শেষ টেস্ট সিরিজ, তাই তুলনামূলক খর্বশক্তির দলের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চায় শান্তরা। সেই লক্ষ্যে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা 3 ঘন্টা নেটে ঘাম ঝরিয়েছেন মিরাজ ও মমিনুলরা। বছরের শেষ টেস্ট আরও একাধিক কারণে টাইগারদের কাছে গুরুত্বপূর্ণ। আবারও টেস্ট অধিনায়ক ক্যাপ মাথায় উঠছে শান্তর মাথায়। এদিকে প্রথমবার জাতীয় দলের ব্যাটিং হিসেবে কাজ শুরু করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আর আয়ারল্যান্ড সিরিজের শেষ হচ্ছে জাতীয় দলের কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের অ্যাসাইনমেন্ট। বিপিএলের আসন্ন আসরের জন্য দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করাও শুরু করেছে তারা। এবার 2 জন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এবারে আসরের আগে প্রথম ক্রিকেটার হিসেবে তানজিদ তামিমের সাথে চুক্তি করেছে রাজশাহী। একই দিনে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে ফিরিয়েছেন তারা। দলটির প্রধান কোচ হান্নান সরকার নিজের ফেসবুক পেজে এইসব তথ্য নিশ্চিত করেছেন। শুরুতে হান্নান জানান, রাজশাহী দলে তানজিদ হাসান তামিম প্রথম ডিরেক্ট সাইনিং। এর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে হেড কোচও হলেন হান্নান। পরে আরেক পোস্টে তিনি লেখেন, তানজিদ তামিমই শুধু নয়, নাজমুল হোসেন শান্ত এবার খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। রাজশাহীতে রোববার পঞ্চম ও শেষ ওয়ানডেতে 2 উইকেটে জিতেছে বাংলাদেশ। সফরকারীদের 208 রান 25 বল বাকি থাকতেই পেরিয়ে গেছে যুবারা। 5 ম্যাচের সিরিজ শেষ হয়েছে 2-2 সমতায়। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 0 রানে ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। রান আউট হন খালেদ আহমদজাই। আরেক ওপেনার ওসমান সাদাত 7-4-এ 106 বলে করেন 68 রান। আগের 2 ম্যাচের সেঞ্চুরিয়ান ফয়সাল খান ফেরেন 3 রানে। মিডল অর্ডারে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি উজাইরুল্লাহ নিয়াজি এবং মাহবুব খান। বাংলাদেশের হয়ে 10 ওভারে 33 রানে 2 উইকেট নেন সামিউল বশির। রান তাড়ায় এক প্রান্তে আগলে রাখেন অধিনায়ক আজিজুল। দ্রুত ফেরেন আরেক ওপেনার শাহরিয়ার আহমেদ। থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি কামাল সিদ্দিকী ও রিজান হাসান। 87 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ার পর আজিজুল ও ফরিদ হোসেন মিলে গড়েন 54 রানের জুটি। 43 বলে 27 রান করে ফরিদ আউট হলেও একাই দলকে টিকিয়ে রাখেন আজিজুল। নবম উইকেটে আজিজুল ও আলামিনের 56 রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় বাংলাদেশ। সেখান থেকে বাকি কাজ সারেন স্বাধীন। বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পেয়েই পার্বত্য অঞ্চলে ছুটে গিয়েছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তবে পার্বত্য অঞ্চলের বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো নিয়ে হতাশ তিনি। আপাতত 10টি জেলা নিয়ে কাজ করতে চান তিনি। এদিকে নারী
ক্রিকেট সংশ্লিষ্ট ইস্যুতে আসিফের চাওয়া পুরো বিষয়টি যেন কঠোরভাবেই দেখা হয়। কাজ করার দরকার তৃণমূলে, সেখানে কোনো কাজই হয়নি। ইনফ্যাক্ট বিসিবির কেউ কখনো ওই এলাকায় যায়নি। তো আমি যাওয়ার পরে দেখলাম যে আমাদের যে এজ গ্রুপের খেলা বা টুর্নামেন্টগুলো হওয়া, সেগুলোর কোনো ম্যানেজমেন্টই নেই। ভালো টার্ফ নেই, ভালো উইকেট নেই, প্র্যাকটিস ফ্যাসিলিটিস নেই, গ্রাউন্ড ফ্যাসিলিটিস নেই, ম্যানেজমেন্ট নেই, টুর্নামেন্ট নেই, কিছুই নেই। তো আমরা সেগুলা তদন্ত করলাম, চেক করলাম এবং সেগুলোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণের জন্য আবার আমি উত্তরবঙ্গ সফরে যাচ্ছি। আর ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের এই সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে। যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন 1.5 মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া যেগুলো হয়েছে অতীতে সেগুলো যেন আমরা ক্যারি না করি, আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দিই, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।